হ্যালো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের রাজু বাবু, ক্লাস 12-এর ফিলোসফি টিচার। আশা করি তোমরা সবাই ভালোই আছো, পড়াশোনাও করছো। সরাসরি আমি একদম ক্লাসেই চলে যাই। ইতিমধ্যে আমরা দর্শনের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দর্শনের তথা যুক্তিবিজ্ঞানের সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায়ের মনে হয় সম্ভবত 1, 2, 3 তিনটে ক্লাস নেওয়া হয়েছে। আজ তার চতুর্থ এবং তার অন্তিম ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস। অর্থাৎ এই অধ্যায়ের ক্লাস 12-এর সপ্তম অধ্যায়ের অন্তিম তথা শেষ ক্লাস। আমি লিখি ক্লাসটা। ডে 4 কি আলোচনা করা হচ্ছিল না, বুলিয়ান ইন্টারপ্রিটেশন and Venn diagram। এই বিষয় সম্পর্কে। আচ্ছা, ডে 4 লেসন নাম্বার 7 এবং ক্লাস 12। এই ক্লাসের অর্থাৎ আগে কিছু বলতে হয় বিষয় সম্পর্কে। একটু জুম করি বিষয়টা, তাহলে বুঝতে পারবে। বুলিয়ান ইন্টারপ্রিটেশন এন্ড ভেন ডায়াগ্রামের বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং ভেন ডায়াগ্রামের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই ডে 4 অর্থাৎ 3টে ক্লাস নেওয়া হয়েছে। আজকে তার চতুর্থতম ক্লাস এবং অন্তিম ক্লাস। এই ক্লাসে আমরা অলরেডি বা দ্বিতীয় ক্লাস পর্যন্ত আমরা কি পড়েছি না, বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং ভেন ডায়াগ্রামের কিছু খণ্ডচিত্র পড়েছি। কিভাবে ভেন ডায়াগ্রাম করা যায়, ভেন ডায়াগ্রাম কিভাবে, বুলিয়ান ইন্টারপ্রিটেশনকে কিভাবে ভেন চিত্রে উপস্থাপন করা যাবে তার সেই বিষয় সম্পর্কে, অর্থাৎ শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী সম্পর্কে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম পড়বো। সেই ভেন ডায়াগ্রাম নিরপেক্ষ বচনের, অর্থাৎ ভেন ডায়াগ্রাম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, অর্থাৎ নিরপেক্ষ বচনের ভেন চিত্র। আজকের টপিক নিরপেক্ষ বচনের ভেন চিত্র। ভালো করে দেখে নাও, নিরপেক্ষ বচনের ভেন চিত্র কিভাবে উপস্থাপন করা যাবে, কেমন করে করা যাবে, সব আস্তে আস্তে করে একটু একটু করে দেখানো হবে। দেখো, নিরপেক্ষ বচনের ভেন চিত্র, অর্থাৎ নিরপেক্ষ বচনের ভেন চিত্র করতে গেলে কি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। মূলত বুলিয়ান ইন্টারপ্রিটেশন অর্থাৎ নিরপেক্ষ বচনের যে বুলিয়ান ইন্টারপ্রিটেশন সেই সম্পর্কে যদি আলোকপাত করা হয়, আমি আবার রিমেম্বার করি এই বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন কেমন ছিল। SP বার ইকুয়াল টু 0। ই বচনের কিরকম ছিল, SP ইকুয়াল টু 0। আই বচনে কেমন ছিল, SP নট ইকুয়াল টু 0। এবং ও বচনে কেমন ছিল, SP বার নট ইকুয়াল টু 0। এই হচ্ছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন। অর্থাৎ A, E, I, O এই চারটি বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন হলো এই। SP বার ইকুয়াল টু 0, আমি আবার বলছি, SP ইকুয়াল টু 0 ই বচন, I বচন SP নট ইকুয়াল টু 0 এবং ও বচন অবশ্যই SP বার নট ইকুয়াল টু 0। অর্থাৎ পি কে বাদ দিয়ে এস নামক ব্যক্তিটির হচ্ছে শূন্য শ্রেণী নয় না অশূন্য শ্রেণী। এটা ও বচনের বোঝানো হয়েছে। এটা অলরেডি আমরা দ্বিতীয় ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমরা কিন্তু আলোকপাত করেছি বিষয় সম্পর্কে। আজকে এই বুলিয়ান ইন্টারপ্রিটেশন ভেন চিত্র, এই বুলিয়ান ইন্টারপ্রিটেশন বা বুলিয় লিপির কিভাবে ভেন চিত্র করতে হয় আমরা দেখব। ইতিপূর্বে আমরা আগের ক্লাসে এবং তৃতীয় ক্লাসে আমরা একটা ভেন চিত্র সম্পর্কে পড়েছি। ভেন চিত্র মানে একটা শ্রেণী সম্পর্কে, ভেন চিত্র মানে হচ্ছে একটা শ্রেণী সম্পর্কে আমরা পড়েছি।
যেমন এস শ্রেণী, কিন্তু পি শ্রেণীতে কিন্তু আমরা পড়িনি বা পি শ্রেণী সম্পর্কে কিন্তু আমি আলোকপাত করিনি। আজকে পি শ্রেণীটাকেও আলোকপাত করব। যেহেতু একটা বচনের উদ্দেশ্য বিধেয় থাকে, শুধু উদ্দেশ্য থাকে না তো, তার সাথে বিধেয় থাকে, তাই সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো বিষয়কে কেন্দ্র করে কিভাবে বুলিয়ান ইন্টারপ্রিটেশন কেমন হয় এবং তার যে চিত্রটি কেমন হয় সেই সম্পর্কে আলোকপাত আমরা এক্ষুনি করব। ঠিক আছে? তাহলে বুলিয়ান ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেট কিভাবে ভেনচিত্রের রূপ দেওয়া যেতে পারে তার সম্পর্কে বলবো। তৃতীয় ক্লাসে দেখেছো শুধুমাত্র একটি ক্লাস মানে তোমাদের ক্লাস নয়, ক্লাস মানে হচ্ছে এখানে যে বুলিয়ান ইন্টারপ্রিটেশনের ক্লাস, ঠিক আছে, অর্থাৎ বুলিয় লিপির ক্লাস। সেই ক্লাস বা শ্রেণীতে কিভাবে মানে বুলিয় লিপিটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে ভেনচিত্রের উপস্থাপন করা হয় অলরেডি আমরা তৃতীয় ক্লাসে দেখে নিই। তোমরা আগের ক্লাসটা একটু ভালো করে ফলো করবে। সবটাই তো ক্রমানুযায়ী হচ্ছে, তাই ক্রম অনুযায়ী কিন্তু পড়তে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে একটা ক্লাস সম্পর্কে হয়েছে, আজকে তার দুটো ক্লাস সম্পর্কে অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো বিষয় সম্পর্কে একটু আলোকপাত করবো। দেখো, যদি সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো ক্লাস, একটা ধরলাম এইটা একটা শ্রেণী, এইটা একটা শ্রেণী, ঠিক আছে, আমি নাম দিলাম এটা একটা এস শ্রেণী, একটা হচ্ছে পি শ্রেণী। এটা এস শ্রেণী আর একটা হচ্ছে পি শ্রেণী। এস মানে সাবজেক্টের শ্রেণী, পি মানে প্রেডিকেটেড শ্রেণী। কিন্তু এই দুটো শ্রেণী কি এভাবে বসবে? এইভাবে কি আলোকপাত করা যাবে ভেনচিত্রে উপস্থাপন করতে গেলে? বলি না, ট্র্যাডিশনাল লজিকে আমরা এই ধরনের কিন্তু কোনো বৃত্ত আঁকবো না, অর্থাৎ এই ধরনের কোনো শ্রেণী আঁকবো না। শ্রেণী আঁকতে গেলে আমাকে কি করতে হবে? সবসময় কিন্তু তার বিষয় অর্থাৎ যেটাকে বলা হয় পরস্পর ছেদি বৃত্ত অঙ্কন করতে হবে। পরস্পর ছেদি কিন্তু বৃত্ত মানে পরস্পর ছেদি মানে কেমন না, এই ধরনের বিষয়, এই ধরনের বিষয়, কোনোটাই বেশি চেপে যাবে না, এরকম নয়, আবার কোনোটাই এরকমও নয়, মানে এই ধরনের বৃত্ত। তার মানে দুটো ক্লাসকে বোঝাতে গেলে অবশ্যই কিন্তু আমাকে কি করতে হবে? দুটো ক্লাস বোঝাতে গেলে দুটো শ্রেণী আঁকবো, এবং দুটো শ্রেণী কেমন আঁকবো না পরস্পর ছেদি বৃত্ত আঁকবো। যেমন এটা এস শ্রেণী, এটা পি শ্রেণী, দেখতে পাচ্ছ? এটা এস শ্রেণী, এটা পি শ্রেণী। দুটো শ্রেণী কেমন করে অবস্থান করছে দেখতে পাচ্ছ? পরস্পর ছেদি অঙ্কন করছে, বা মানে পরস্পর ছেদি কি বলবো সীমায়িত হচ্ছে, অর্থাৎ দুটি বৃত্ত একে অপরকে ছেদ করছে। এই ধরনের কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট ভেনচিত্রে উপস্থাপন করতে হবে, নাহলে কিন্তু ভেনচিত্রে উপস্থাপন করা যাবে। এখন এটা যদি এস শ্রেণী হয়, এটা যদি পি শ্রেণী হয়, তাহলে এর একটা নির্দিষ্ট জগৎ আছে এবং সেই জগতে কিন্তু অবস্থান করছে। তাই এই জগৎটি উপস্থাপন করতে গেলে আমাদেরকে অবশ্যই ইউ দিয়ে চিহ্নিত করতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় ইউ হচ্ছে কি ইউনিভার্স অফ ডিসকোর্স। অলরেডি আমরা তৃতীয় ক্লাসে পড়েছি। ইউনিভার্স অফ ডিসকোর্স মানে হচ্ছে যেটাকে বলা হয় পরিধি, অর্থাৎ এস এবং পি শ্রেণী এই পরস্পর ছেদি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পৃথিবীর কোনো না কোনো স্থানে অবস্থান করছে। এটা কোনো পৃথিবীর বাইরে নয়, যে কোনো শ্রেণী। সে দেখো এস এবং পি এগুলো তো ধরো একটা শ্রেণী, কোনো কাউকে রিপ্রেজেন্ট করছে। সে মানুষ শ্রেণী হতে পারে, কি উদ্ভিদ শ্রেণী হতে পারে, কি যে কোনো প্রাণী শ্রেণী হতে পারে, বা কোনো বৃক্ষ শ্রেণী হতে পারে, যে কোনো শ্রেণী, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো শ্রেণী। তাহলে এস শ্রেণীটা কিন্তু আলটিমেটলি এবং পি শ্রেণীটা কোনো না কোনো শ্রেণীকে কিন্তু কি বলা হয় প্রতিকায়িত করছে বা রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ যদি মানুষ শ্রেণীকে ধরা হয় এস শ্রেণী এবং প্রাণী শ্রেণীকে যদি ধরা হয় পি শ্রেণী, তাহলে এগুলো প্রাণী শ্রেণীকে যেমন প্রতিকায়িত করলো, রিপ্রেজেন্ট করলো, তেমনি মানুষ শ্রেণীকেও কিন্তু প্রতিকায়িত করছে। এটার প্রত্যেকটা একটা একটা করে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যেটাকে বলা হয় প্রতিকায়িত রূপ, ঠিক আছে? তাহলে এস শ্রেণী এবং পি শ্রেণী এটা অবশ্যই পরস্পর ছেদি, এবং এই পরস্পর ছেদি বৃত্তটি একটি নির্দিষ্ট পৃথিবীর যে কোনো না কোনো প্রান্তে আছে অত অবস্থান করছে, এবং সেই অবস্থানটাকে বোঝানোর জন্য আমাদের কি করতে হচ্ছে? এই শ্রেণীটার
বাইরে আমাকে একটা চৌহদ্দি টেনে দিতে হচ্ছে বা পরিধি টেনে দিতে হচ্ছে। এই পরিধিটির নাম হলো ইউনিভার্স অফ ডিসকোর্স বা ইউ যেটাকে বলা হয়, অর্থাৎ এটার পরিধি। ঠিক আছে, এরপরে দেখো এই যে এস শ্রেণী পি শ্রেণী এইটা কিভাবে এবারে প্রতিকায়িত হবে। যদি যদি এ আকার করা হয়, দেখো এ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন বা ক্যাটেগরিক্যাল নিরপেক্ষ বচনের আমি যদি প্রথমটা আকার দিই, মানে প্রথম বিষয়টা যদি এই চিত্রে উপস্থাপন করি, তাহলে কেমন করে উপস্থাপন করতে হবে দেখো, দেখে নাও কাইন্ডলি। পি বার এস মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? পি বার এস মানে হচ্ছে পি কে বাদ দিয়ে, মানে প্রেডিকেটকে বাদ দিয়ে সাবজেক্ট। তাহলে এটা যদি প্রেডিকেট হয়, এটা যদি সাবজেক্ট হয়, তাহলে পি কে বাদ দিয়ে মানে হচ্ছে শুধু এই অংশ, এই পুরো অংশটাকে বাদ দিয়ে, পুরো অংশটাকে বাদ দিয়ে কি হবে, যেহেতু এ আর ই বচন হরাইজন্টাল সেট হবে, তাহলে পি কে বাদ দিয়ে এস শুধু হচ্ছে এই হরাইজন্টাল সেট। এটা এভাবে আমরা প্রতিকায়িত করব। আমি যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অংশ প্রতিকায়িত মানে খণ্ডিত করে নিই, তাহলে অবশ্যই 1 নাম্বার অংশটা হবে, কখনো 2 নাম্বার অংশ হবে না। কারণ 2 নাম্বার অংশ হলেই তখন কিন্তু পি এর অংশটা দেখো চেপে যাচ্ছে, বুঝতে পারবে? যেহেতু এটা এই গোলাকার বৃত্ত, পি কে বাদ দিয়ে বলছি না, পি কে বাদ দিয়ে হবে, সেখানে কোনো অবকাশ থাকছে না, সেই জায়গায় কোনো অবকাশ থাকছে না যে পি কে বাদ দিয়ে, মানে হচ্ছে পি কে বাদ দিয়ে হবে। সেখানে এস নামক শুধু ব্যক্তিটিকে বোঝানো হচ্ছে, তাই এস নামক শুধু শ্রেণীকে বোঝানোর জন্য আমি পি এর শ্রেণীটাকে বাদ দিয়ে কিন্তু উপস্থাপন করছি, পি এর শ্রেণীটাকে বাদ দিয়ে উপস্থাপন করছি। যদি আমি 2 নাম্বার অংশ চিন্তা করি, আমি যদি এটা ভাগ করে দিই, দেখো কেমন করে অবস্থান বুঝে যাবে। 1 নাম্বার কে আছে, দেখো এস আছে 1 নাম্বার অংশতে, পি নেই, ইকুয়াল টু নট ইকুয়াল টু পরের কথা। 2 নাম্বার অংশে কে থাকছে, দেখো এই 2 নাম্বার অংশ এটা, তো এটা কি আছে দেখো এস পি দুটোই একসঙ্গে অবস্থান করছে। 3 নাম্বার অংশে কে থাকে, দেখো এটা এস কে বাদ দিই, তাই পি আছে এস কে বাদ দিয়ে, দেখতে পাচ্ছ 3টে অংশ। তার প্রথমটা হচ্ছে প্রেডিকেটকে বাদ দিয়ে বা বিধেয়কে বাদ দিয়ে সাবজেক্ট আছে, দ্বিতীয়টাতে বা দ্বিতীয় অংশটিতে আছে দেখো সাবজেক্ট প্রেডিকেট দুটোই একই সঙ্গে অবস্থান করছে, আর 3 নাম্বারটাতে দেখো সাবজেক্টকে বাদ দিয়ে প্রেডিকেট শুধু আছে। যদি আমরা 2-এ চিত্রিত করে দিই, তাহলে কিন্তু 2 আর 3 যদি করে ফেলি, তাহলে সেটা ব্যাপারটা ভুল হয়ে যাবে। তেমনি এখানেও ক্ষেত্রে যদি এ বচনকে চিত্রায়িত করতে গেলে, হরাইজন্টাল সেট দিতে গেলে যদি আমি 1 আর 2 দিয়ে দিই, তাহলে কিন্তু সেই ব্যাপারটা ভুল হয়ে যায়। কি হবে তাহলে? সেক্ষেত্রে এক অংশটা কি হচ্ছে, এখানে সাবজেক্ট আছে কিন্তু প্রেডিকেট নেই, অর্থাৎ প্রেডিকেটের বাইরে, প্রেডিকেটকে বাইরে সাবজেক্টকে শুধুমাত্র প্রতিকায়িত করতে হবে। এই হচ্ছে মানে এ বচনের ভেঙচিত্র। ওকে, এবার তাহলে 2 নাম্বারটা কি হবে দেখ, মুছি, অর্থাৎ ই বচনের রূপটা দেখে নাও, এটা ইনভার্স অফ ডিসকোর্স, এটাও ঠিক এই ধরনের পরস্পর ছেদি, একটা বড় একটা ছোট নয়, সবই একই সমান সাইজ, পরস্পর ছেদি মানে হচ্ছে একই সাইজ। এটা ই বচন কি করবো দেখো, এস পি ইকুয়াল টু 0। যদি এটা ই বচন হয়, তাহলে আমি কি করবো, কি কোথায় চিত্রায়িত করবো, 1 2 3, 1 2 3, আমি যদি এটা 1 2 3 করি, তা 3 নাম কোন অংশটাকে চিত্রায়িত করবো, দেখো ই বচনে। ই বচন অবশ্যই হরাইজন্টালি সেট দিতে হবে। কোন অংশটা দেবো, দেখো প্রথম অংশটা যদি দেওয়া হয়, তাহলে দেখো শুধু এস আছে, পি নাই। তৃতীয় অংশটা যদি দেওয়া হয়, দেখো পি আছে কিন্তু এস নেই, কারণ এটা এর শেষ সীমানা। কিন্তু 2 নাম্বার অংশ দেখতে পাচ্ছ এখানে এস আর পিও আছে, কারণ এটা যদি এস এর হয়, এটা হচ্ছে পি এর। তাই এই অংশটি যদি আমি হরাইজন্টাল দিই, তাহলে বোঝাই যাবে যে 2 নাম্বার অংশ অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট বা এস এবং পি, এই শ্রেণীটি একটি শূন্য শ্রেণী, অর্থাৎ এস এবং পি এই শ্রেণীতে কোনো মেম্বার, কোনো বিষয়, কোনো সদস্য, কোনো ব্যক্তি, কোনো বস্তু উপস্থিত নেই। এই অংশটাকে বোঝা যাচ্ছে, বারবার দেখে না। তাহলে এই অংশটা কি শুধুমাত্র বোঝাচ্ছে কি অর্থে, না শুধুমাত্র কেউ নেই এইটাই ভেবে, অর্থাৎ এস শ্রেণীতেও নেই আর পি শ্রেণীতেও নেই।
এস নামক শ্রেণীতেও কেউ উপস্থিত থাকছে না, পি নামক শ্রেণীতেও কেউ উপস্থিত থাকছে না। এসপি দুটো শ্রেণী মানে দুটো শ্রেণী মানে হচ্ছে পরস্পর ছেদি হয়েছে এবং এই পরস্পর ছেদিতে কেউই থাকছে না, কোনো মেম্বার থাকছে না। কারণ এস শ্রেণী এবং পি শ্রেণী একটা প্রতিবেদন শ্রেণী, মানে কোনোভাবে প্রতিকায়িত করছে কাউকে দ্বারা, কারো কোনো শ্রেণী দ্বারা, তাহলে সেই শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তু উপস্থিত নেই, এটাই ভেবে। and it is called for horizontally set দিতে হবে এবং অবশ্যই এটা একটা শূন্য শ্রেণী, কারণ এর অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট থাকছে না। ওটা বোঝা গেল। এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট বা অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা বা নির্দেশক তত্ত্ব এইখানে কিন্তু উপস্থিত নেই বলে এটা একটা শূন্য শ্রেণী এবং যার জন্য আমাকে হরাইজন্টালি সেট দিতে হচ্ছে, নট ভার্টিক্যালি সেট। ভার্টিক্যালি আই এবং ও বচনের ক্ষেত্রে প্রযোজ্য। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি আবার বলছি, দেখতে পাচ্ছ ই বচনে শুধুমাত্র এসপি যে জায়গাটা অবস্থান করছে সেই জায়গাটি আমরা চিহ্নিত করব। কিরকম চিহ্নিত করব? অবশ্যই ভার্টিক্যালি চিহ্নিত করব, সরি হরাইজন্টালি চিহ্নিত করব। অর্থাৎ হরাইজন্টালি মানে হচ্ছে আড়াআড়ি ভাবে এরকম একটা শেড দিতে হবে। শেড মানে ছায়াবৃত্ত, যেখানে বোঝানো হবে যে এই দুটি জায়গায় অর্থাৎ এস এবং পি এই দুটো শ্রেণীতে কোনো মেম্বার বা কোনো সদস্য উপস্থিত থাকছে না, এই ভেবে। ওকে, এরপরে দেখো 3 নাম্বার আই বচন। আই বচন আমি আবার মুছি এই বল। দেখো আমি বারবার বলছি, এখানে দেখো এস শ্রেণী আর পি শ্রেণী আছে, এই দুটো শ্রেণী দিয়ে তোমরা পড়বে, এর বাইরে তোমরা পড়বে না। যখন তোমরা এস এবং পি এর হায়ার অর্থাৎ হায়ার ক্লাসে আছে, এমও আছে, এর মানে হেতুপদ, সাবজেক্ট পক্ষপদ সাধ্যপদ এবং হেতুপদ। এটা আমরা এক অর্থে সাবজেক্ট প্রেডিকেট বলছি, কিন্তু এটা হচ্ছে পক্ষ এবং সাধ্যপদ অ্যাকচুয়ালি। ট্র্যাডিশনাল লজিক পড়া হয়, কিন্তু তোমরা তো ক্লাস 12-এর বিষয় ছাত্র এবং সেখানে সেই বিষয়গুলো আমাকে পড়াতে হচ্ছে। যদি 3টে থাকতো তখন তার রূপটা আলাদা হতো। এখন আমরা দেখি আই বচনের ক্ষেত্রে, তাহলে আমি আবার আই বচনের ক্ষেত্রে কি পরস্পর ছেদি বৃত্ত আঁকবো এবং সেখানে আমি নাম লিখে দেবো এস আর পি, এটাও দিতে হবে, এটা ইউনিভার্স অফ ডিসকোর্স। আয়ের ক্ষেত্রে রূপটা কি না, এখানে এস পি নট ইকুয়াল টু 0। দেখো আমি আবার বলছি 1 2 3, যদি এটাই হয় তাহলে কোথায় আমি বসাবো? এখানে তো ভার্টিক্যালি সেট মানে কাটা চিহ্ন দিতে হবে, কারণ আই এবং ও হচ্ছে একটা কি বচন? অবশ্যই অস্তিত্বমূলক তাৎপর্যযুক্ত বচন, অর্থাৎ অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অন্তত একটা মেম্বার উপস্থিত আছে, এ কথা ঘোষণা করা হয়। ঠিক আছে, তাহলে এখানে বড়দিনই কোথায় কোন জায়গাটা অবস্থান করছে? 1 এবং 2 এবং 3, সেখানে কোন জায়গাটা অবস্থান করছে? বুঝতেই পারছো যে এখানে এস এবং পি এক জায়গায় অবস্থান করছে একমাত্র 2 নাম্বার শ্রেণীটা। এই দেখো এরকম শ্রেণীটা, এখানে এরকম শ্রেণীও নয়, এখানে এরকম শ্রেণীও নয়, শুধু এই শ্রেণীটাকে অবস্থান করছে 2 নাম্বার শ্রেণীটা। তো 2 নাম্বার শ্রেণীতে কি হবে? অবশ্যই আই বচন যেহেতু তাই অস্তিত্বমূলক তাৎপর্য আছে এবং তাই কারণবশত এখানে কাটা চিহ্ন বসবে। এবং এই কাটা চিহ্নের অর্থ কি? এখানে কোনো না কোনো মেম্বার উপস্থিত আছে, অর্থাৎ এস এবং পিতে এই শ্রেণী, এই দুটি শ্রেণীর মধ্যে অন্তত একজন মেম্বার বা একজন সদস্য উপস্থিত আছে, কোথায় ঘোষণা করা হয়। ঠিক আছে, তাহলে 1 2 3 এই 3টি অংশের মধ্যে শুধুমাত্র 2 নাম্বার অংশতে দেখতে পাচ্ছ এখানে কোনো মেম্বার উপস্থিত আছে বলে, এবং এখানে কিন্তু এস এবং পি একই সঙ্গে পরস্পর ছেদিভাবে অবস্থান করছে বলেই, বা এস এবং পি দুটো শ্রেণীকে একসঙ্গে পাওয়া যাচ্ছে বলে, পি কে বাদ দিয়ে নয়, এস কে বাদ দিয়েও নয়, এস এবং পি, পি এবং এস একসঙ্গে অবস্থান করছে বলে এইখানে কিন্তু আমাকে দিতে হচ্ছে কাটা চিহ্ন, অর্থাৎ ভার্টিক্যালি চিহ্ন বা শেডের মাধ্যমে। এটা একটা শেড, ওয়ান টাইপ অফ। তো সেই শেডের মাধ্যমে কি প্রমাণ করা হচ্ছে না, অবশ্যই বলা হচ্ছে যে এস এবং পি এই দুটো শ্রেণী অবশ্যই একটা শূন্য শ্রেণী নয়, বরং এটা অশূন্য শ্রেণী, কারণ এটার একটা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট আছে, অর্থাৎ অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অ্যান্ড দ্যাট ইজ কল ফর, অবশ্যই এটার একটা মেম্বার উপস্থিত আছে এবং এই কারণের ফলে এটা অশূন্য শ্রেণী, নট শূন্য শ্রেণী, শূন্য শ্রেণী নয়। বারবার বলছি এটাকে মেম্বার উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে এই তার রূপ। এরপরে তাহলে এখানেও কাটা চিহ্ন দেবো না, এখানেও দেবো না, শুধু এইটি দেবো। তো এইটিকে আগে তবে ও বচন যদি হয় তাহলে কি হবে দেখো, মুছে দিই। ও বচনের ক্ষেত্রে কি রূপটা আছে দেখো না, ও বচনের ক্ষেত্রে এখানে রূপ এস পি বার নট ইকুয়াল টু 0। এটা কোথায় বসবে দেখেন, এটা যদি ইউনিভার্স অফ ডিসকোর্স হয়, মানে পরিধি হয়, তাহলে এটা এস এবং পি এখানে কোথায় অবস্থান করবে দেখো, কোনো জায়গায় অবস্থান করবে 1 2 3 যদি বলা হয়,
1 2 3 কোন অংশটা অবস্থান করছে, 1 2 3 যদি কোন অংশটা অবস্থান করছে, দেখতে পাচ্ছ পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণী। তাহলে পি কে বাদ দিয়ে মানে হচ্ছে এইটা, এই অংশ পি কে বাদ দিয়ে, তাহলে এস নামক শ্রেণী মানে হচ্ছে এইটা, পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণী মানে এই ক্ষেত্রে অবস্থান করছে। এই ক্ষেত্রে আমি কাটা চিহ্ন দেবো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। তাহলে 1 নম্বর অংশে যে কোনো জায়গায় তুমি কাটা চিহ্ন বা ভার্টিক্যালি সেট দেওয়ার মাধ্যমে তুমি প্রমাণ করছো যে ওইখানে অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, অর্থাৎ পি কে বাদ দিয়ে, মানে পি নামক শ্রেণীতে কিন্তু শূন্য শ্রেণী পরোক্ষভাবে বলা হচ্ছে, এবং এস নামক শ্রেণীটা কিন্তু শূন্য শ্রেণী নয়। কি বলা হচ্ছে না, এস নামক শ্রেণীটা কিন্তু শূন্য শ্রেণী নয়, পি নামক শ্রেণীটা কিন্তু শূন্য শ্রেণী, পরোক্ষভাবে বলা হচ্ছে। তাই পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণীটা হচ্ছে অশূন্য শ্রেণী, কারণ এস শ্রেণীটা হচ্ছে অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, এই কারণেই বলা হয়, কিন্তু বারবার বলা হচ্ছে এস নামক শ্রেণীটা অন্তত একজন মেম্বার আছে, কি পি এ কিন্তু নেই, পি কে বাদ দিয়ে বলা হচ্ছে। তাই পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণীটা অন্তত একজন মেম্বার থাকার কারণের ফলেই এটা একটা অশূন্য শ্রেণী, বা এটার অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, এবং এটা অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এটা নির্দেশক তত্ত্ব আছে, এটা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট আছে, এবং সাত্ত্বিক ব্যঞ্জনা আছে। পরোক্ষভাবে বলতে হয় আমাদেরকে এর অত্যন্ত একটা মেম্বার উপস্থিত আছে, কিন্তু পি এ নেই। দেখো পি মেম্বার পি শ্রেণীতে কিন্তু নেই, এস নামক শ্রেণীটা আছে। তাই এস এর যে পরিধি দেখতে পাচ্ছ, এই ধরনের একটা পরিধি, এইটা পড়ে যেত, তখন কিন্তু এটা পি শ্রেণী চলে আসতো। তাই এইটাকে বাদ দিয়ে শুধু এস নামক শ্রেণীতে অন্তত একটা মেম্বার উপস্থিত থাকার কারণের ফলে আমাকে বলতে হচ্ছে যে অন্তত একজন মেম্বার উপস্থিত আছে বলে এখানে আমরা একটা ভার্টিক্যাল সেট বা একটা কি বলবো কাটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি যে এস নামক শ্রেণীটা পি কে বাদ দিয়ে অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, পি এ নেই, কিন্তু পি কে বাদ দিয়ে, পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণীটা নট ইকুয়াল টু মানে 0 নয়, পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণীটা 0 নয়, তার মানে এস শ্রেণীটা হচ্ছে 0 নয়, এস শ্রেণীটা হচ্ছে অশূন্য শ্রেণী, এসে অন্তত একজন মেম্বার উপস্থিত করছে, বা এসে এস শ্রেণীটা যাকে প্রতিকারিত করছে তার অন্তত একটা মেম্বার এখানে কিন্তু এই ঘরে বা এই স্থানে অবস্থান করছে, and that is called for নিরপেক্ষ বচনের ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। এই হচ্ছে তার বিষয়। আমরা বুলিয়ান ইন্টারপ্রিটেশন পড়েছি, এটা হচ্ছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন, বিএন ইন্টারপ্রিট বিআই, আর এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেডি। দেখতে পাচ্ছ নিরপেক্ষ বচনেরই সবই দুটো অংশ, একটা নিরপেক্ষ বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন যেটা তোমার বোর্ডের ডান দিকে হচ্ছে, ঠিক আছে, আর দেখতে পাচ্ছ বোর্ডের বাঁ দিকে হচ্ছে ভিডি, মানে অন্তত পক্ষে বা যেটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র এখানে কিন্তু উপস্থাপন করা হচ্ছে, ঠিক আছে। তাই এই তার বিষয়, এই তার রূপ, এই ভেন ডায়াগ্রাম ক্যাটেগরিক্যাল অপোজিশন বা যেটাকে বলা নিরপেক্ষ বচনের ভেন চিত্রের যে অবধারণ তা সেই সম্পর্কে বর্ণনা করা আছে, ঠিক আছে। এরপরে আমি কিছু বচনকে প্রতিকারিত করবো বুলিয়ান ইন্টারপ্রিটেশন দিয়ে এবং ভেন চিত্র দিয়ে। বাকিটা তোমরা এবার বাড়িতে অবশ্যই বইয়ে প্র্যাকটিস করবে, যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তার রূপ। এরপরে আমি এটা মুছে দিয়ে বিভিন্ন একটা বাক্য থেকে কিভাবে করা যায় দেখি। কিভাবে ভেনচিত্র উপস্থাপন করতে হয় আমরা আগেই জেনেছি যে এই অধ্যায়ের এমসিকিউ কিন্তু বারবার বলছি, এমসিকিউ 1 নম্বরে দুটো আছে, আর শর্ট অ্যান্সার টাইপ আছে 1 নম্বরে দুটো, টোটাল কিন্তু 4 নাম্বার আছে। বারবার বলছি এখান থেকে তোমরা টোটাল কিন্তু 4 নাম্বার পাচ্ছ, অর্থাৎ এমসিকিউ দুটো পাচ্ছ আর শর্ট অ্যান্সার টাইপ কিন্তু দুটো পাচ্ছ, দেখতে পাচ্ছ। এই হচ্ছে এখন আমি একটা পাক করি, পরীক্ষায় যেমন পড়বে, পরীক্ষায় কেমন পড়ে দেখে নিচ্ছি। লিখলাম শিশুরা সর্ব, এইটা একটা বাক্য দিল। প্রশ্ন করলো যে এই বাক্যটিকে লজিক্যাল ফর্মে উপস্থাপন করো, মানে বচনে উপস্থাপন করো, এবং বচনে উপস্থাপন করার পর কি করতে হবে, এইটাকে একটা বুলিয়ান ইন্টারপ্রিটেশনে রূপান্তর করে ভেনচিত্রে প্রকাশ।
বা এই প্রশ্নটা করলো যে এই বাক্যটিকে ভেনচিত্রে প্রকাশ করো। তার ভেনচিত্রে প্রকাশ করতে গেলে বুলিয়ান ইন্টারপ্রিটেশন এসে যাচ্ছে। তাই কি করতে হবে? আগে প্রথমে লজিক্যাল ফর্ম করতে হবে, বাক্য বচন তৈরি করতে হবে। শিশুরা সরল মানে বুঝতেই পারছো, এটা এই বচনের উপস্থাপন করতে হবে, অর্থাৎ সকল বা প্রত্যেক শিশু হয় সরল, এটা বলতে হয়। এটা এ বচন, দেখতে পাচ্ছ, এটা এস, এটা পি বলতেই হয়, ঠিক আছে। এবার তোমরা লিখবে এভাবে, শিশু সমান সাবজেক্ট, সরল সমান প্রেডিকেট, এভাবে লিখবে। এরপর অতএব এর বুলীয় লিপি হলো যেহেতু এ বচন, চোখ কান বুঝে এসপি বার ইকুয়াল টু 0, এটি বসাবে। এসপি বার ইকুয়াল টু 0, চোখ কান বুঝে, এটা তার বুলীয় লিপি লিখবে। এভাবে লিখবে কিন্তু, এইভাবে, এই ফর্মে কিন্তু। শিশু সমান সরল বা ধরিলাম, ধরিলাম লিখতে পারো এখানটা, ধরিলাম শিশু সমান এস আর প্রেডিকেট মানে হচ্ছে সরল। এবার দেখো এর বুলীয় লিপি, অতএব এর বুলীয় লিপি হলো এস পি বার ইকুয়াল টু 0। এবার এটা ভেন চিত্র যখন উপস্থাপন করবে, যেহেতু এটা এই বচন, ভেন চিত্রের উপস্থাপন, দুটো বৃত্ত আঁকবে, পরস্পর ছেদি বৃত্ত, এবং এটা একটা, এই দুটো শ্রেণী অবশ্যই একটা জায়গায় অবস্থান করছে, এটা বলতে হয়। তার অবস্থানটাকে চিহ্নিত করার জন্য আমাকে একটা চৌহদ্দির মাধ্যমে উপস্থাপন করতে হচ্ছে, এবং অবশ্যই এটা কি করা হচ্ছে, একটা চতুষ্কোণের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এবং এস পি বা ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণীটা হচ্ছে 0, পি কে বাদ দিয়ে এস নামক শ্রেণীটা হচ্ছে 0। এটাকে বোঝানোর জন্য আমি শুধুমাত্র এস নামক শ্রেণীটাকে আমি কিন্তু কি করলাম, হরাইজন্টালি সেট দিলাম। দেখতে পাচ্ছ ছবিটা, দেখতে পাচ্ছ, দেখে নাও। ক্যামেরার একেবারে বাঁ দিকে হচ্ছে, বাঁ দিকে দেখো ভেন চিত্র উপস্থাপন করলাম, এইটা, এইটা হচ্ছে ডান দিকে দেখো, ক্যামেরার ডান দিকে হচ্ছে বুলীয় লিপি উপস্থাপন করলাম, এবং বুলীয় লিপি উপস্থাপন করার পর এটাকে ভেন চিত্রে ডাইরেক্টলি আমি প্রকাশ করলাম। এই হচ্ছে তার বিষয়। তাহলে এই হচ্ছে বাক্য থেকে বচনে রূপান্তরকরণ, এবং সেই বচনটাকে ভেন চিত্রে প্রকাশ করতে হবে। কিন্তু ভেন চিত্রে প্রকাশ করতে গেলে তো অবশ্যই আমাকে একটা বুলীয় লিপি তৈরি করতে হবে, যেমনটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। হ্যাঁ, মানে লেখচিত্র বা গ্রাফ তৈরি করতে গেলে অবশ্যই একটা অঙ্ক করতে হবে, এবং সেই অঙ্কটা করার পর আলটিমেটলি লেখচিত্রটা প্রকাশ করতে হবে। এখানেও তাই, বাক্য থেকে বচন উপস্থাপন করার পরেই আমাকে কিন্তু বুলিয়ান ইন্টারপ্রিটেশন তৈরি করতে হচ্ছে। বুলিয়ান ইন্টারপ্রিটেশন তৈরি করে দেওয়ার পরে তার করণীয় পরের স্টেপ হচ্ছে কিন্তু এই ভেন চিত্রের উপস্থাপন করা। এটা ভেন চিত্র জন ভেন তৈরি করে, আর এটা জর্জ পুল তৈরি করেছে, বুলিয়ান ইন্টারপ্রিটেশন। আমি আরেকটা বাক্য দিয়ে বিষয়টাকে ক্লোজ করব, যে কোনো বাক্য। এটা একটা সদর্থক বচন, আমি নমর্থক বচন দিয়ে শুরু করি। লিখি যে মানুষ নয় বিশ্বাসী, এটা একটা বাক্য। প্রশ্ন করলো যে এই বাক্যটাকে ভেন চিত্রে প্রকাশ করা। মানুষ নয় বিশ্বাসী, দেখতে পাচ্ছ। এটা আমাকে তাহলে প্রথমে আগে লজিক্যাল ফর্ম করতে হবে, অর্থাৎ বচনের উপস্থাপন করতে হবে। বচনের উপস্থাপন করতে গেলে অবশ্যই দেখতে পাচ্ছ মানুষ নয় বিশ্বাসী, তার মানে সেটা অবচন করতে হবে। কোনো কোনো মানুষ নয় বিশ্বাসী, এটা লিখতে হবে। মানুষের জায়গায় সাবজেক্ট, বিশ্বাসী জায়গায় প্রেডিকেট, যদিও এটা মানে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট নয়, এটা পক্ষ সাধ্য পদ, ঠিক আছে। পক্ষ সাধ্য পদ বারবার বলা হচ্ছে, কিন্তু এখানে আমরা সাবজেক্ট প্রেডিকেট হিসাবে জানবো, যেহেতু ক্লাস 12-এর বিষয় বলে। এবারে লিখলাম ধরিলাম, যেমনটা করলাম স্টেপ বাই স্টেপ। ধরিলাম মানুষ সমান এস, বিশ্বাসী সমান পি, অতএব এর বুলীয় লিপি হলো কেমন হবে, যেহেতু এটা ও বচন, তাই ও বচনের ক্ষেত্রে কেমন আকার, এস পি বার নট